আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনলাইন একটি পড়াশোনা শুরু করছি। ক্লাস 12-এ 2020-21 সিলেবাস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের। আমাদের প্রথম সিলেবাসে আছে প্রথম টপিক আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনস বা আইআর। আমি পরবর্তীকালে ইন্টারন্যাশনাল রিলেশনস এটা সংক্ষেপে আইআর বলব। আইআর বললেই তোমাদের বুঝে নিতে হবে। আইআর এটা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইআর বিষয়ে প্রথম বিশ্বযুদ্ধের আগে এটা বিশেষভাবে আলোচনা করা হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের পরে এই বিষয়টিকে আলাদা একটা শাস্ত্র হিসাবে গণ্য করার প্রচেষ্টা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আইআর একটি আলাদা বিষয় হিসাবে গণ্য হয়েছে। আইআর আলাদা বিষয় হিসাবে গণ্য হওয়ার পরে এটাকে বিশ্ববিদ্যালয় স্তরে আলাদা করে পড়ানো হয়, কিন্তু ক্লাস 12-এ আইআরের একটা টপিক, আইআরের একটা অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক। এটা কিন্তু 12-এর সিলেবাসে গুরুত্বপূর্ণ বিষয়। এই টপিকে প্রথমে আমাদের জানতে হবে আইআর কি বা আন্তর্জাতিক সম্পর্ক কি বা ইন্টারন্যাশনাল রিলেশনস কি। এই বিষয়টা অত্যন্ত গতিশীল, ডাইনামিক। এটা যত দিন যাচ্ছে তত এই বিষয়ের সঙ্গে নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। তাই এই বিষয়ের বিষয়বস্তু, পরিধি সবসময় পরিবর্তনশীল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রটাকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে আমাদের বুঝতে হবে আইআর কি। আইআর কি, আইআর কি এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আইআর হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ের মধ্যে আমরা স্টেট অ্যাক্টরস অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থা, রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রের সঙ্গে যেসব বিষয় যুক্ত আছে সেই সব বিষয়ে আমরা ধারণা লাভ করতে পারব। নন স্টেট অ্যাক্টরস, 2 নন স্টেট অ্যাক্টরস, অরাষ্ট্রীয় সংস্থা সম্পর্কে আইআরে আমরা জানতে পারব। অরাষ্ট্রীয় সংস্থা যেমন বহুজাতিক সংস্থা, বহুজাতিক কর্পোরেশন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আইআরের মধ্যে আমরা জানতে পারব। আইআর বা আন্তর্জাতিক সম্পর্কের আরেকটা বিষয় হলো যে পররাষ্ট্রনীতি। বিভিন্ন রাষ্ট্রের, প্রত্যেকটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি আছে। কূটনীতি, জনমত, প্রচার কার্য, বিশ্বায়ন, জোট নিরপেক্ষ আন্দোলন, দ্বিমেরুবাদ, ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা যুদ্ধের অবসান, এক মেরুবাদ, বিভিন্ন বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে থেকে জানতে পারবো, ধারণা লাভ করতে পারবো। প্রথমে আমাদের বুঝতে হবে যে সংক্ষেপে আন্তর্জাতিক সম্পর্ক হলো
বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক। বিশ্ব ব্যবস্থাতে আমরা জানি যে বহু রাষ্ট্র আছে। ভারত যেমন রাষ্ট্র, বাংলাদেশ যেমন রাষ্ট্র, নেপাল, ভুটান, এরকম করে প্রায় 200-র উপরে রাষ্ট্র রয়েছে। তাহলে এই রাষ্ট্রগুলো সম্পর্কে জানতে গেলে এবং রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ক আছে, এই সম্পর্কের ক্ষেত্রে কোনো কোনো সময়ে দ্বন্দ্ব, কোনো কোনো সময়ে সহযোগিতার সম্পর্ক, সুসম্পর্ক, এইগুলো আমরা কিন্তু লক্ষ্য করি। তাহলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, এক কথায় তাকেই বলে আন্তর্জাতিক সম্পর্ক। এই সম্পর্ক কোন কোন ক্ষেত্রে হতে পারে? অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে। তাহলে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক, বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে এবং এই সম্পর্ক তৈরি করতে বাধ্য। সেই জন্যে আন্তর্জাতিক সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গণ্য হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে এই বিষয়টা অত্যন্ত ব্যাপকতর লাভ করেছে, অত্যন্ত বিস্তার লাভ করেছে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে বিশ্ব রাজনীতিতে বিরাট পরিবর্তন আসে। দ্বিতীয় মহাযুদ্ধের আগে বিশ্ব রাজনীতি বহুকেন্দ্রিক ছিল। তখন বিশ্বের কয়েকটা রাষ্ট্র, জাপান, জার্মান, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, এই রাষ্ট্রগুলি প্রায় সমক্ষমতা সম্পন্ন রাষ্ট্র ছিল এবং কোনো একটা কেন্দ্র থেকে, বিশ্বের কোনো দুটি কেন্দ্র থেকে বিশ্ব রাজনীতি পরিচালিত হয়নি। এই সময়ে রাজনীতি, অর্থাৎ প্রথম মহাযুদ্ধ থেকে দ্বিতীয় মহাযুদ্ধ, এই সময়ে রাজনীতিকে বলা হচ্ছে বহু মেরু রাজনীতি বা বহু কেন্দ্রিক রাজনীতি। দ্বিতীয় মহাযুদ্ধের পরে একটা বিশাল পরিবর্তন আসলো। আমরা দেখলাম ইটালি, জার্মানি, জাপান ফ্যাসিবাদী, নাৎসিবাদী শক্তি ধ্বংস হয়ে গেছে। হিটলারের আক্রমণে সোভিয়েত রাশিয়ার ক্ষতি হলেও তার লাভ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে কোনোভাবে নিজেকে জড়ায়নি, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের শক্তি বৃদ্ধি করেছে। এইভাবে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়া এই দুটো রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া। সোভিয়েত রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও সোভিয়েত রাশিয়া এই সময়ে মার্ক্সবাদ, লেনিনবাদকে সম্প্রসারিত করেছে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে, যার ফলে সোভিয়েত রাশিয়া একটা সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা উদারনৈতিক গণতান্ত্রিক শিবিরের নেতৃত্ব দিয়েছে, দেশগুলির নেতৃত্ব দিয়েছে, আর সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দেশগুলোর নেতৃত্ব দিয়েছে। তাহলে বিশ্ব রাজনীতি দুটো কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে। এক, মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী শিবির এর নেতৃত্ব দিচ্ছে, আর সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব।
যে ঠান্ডা যুদ্ধ 1945 সালে দুটি সুপার পাওয়ার স্টেট, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, দুটো রাষ্ট্রের মধ্যে শুরু হয়েছিল। 1991 সালে এই সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের ভাঙন ধরে এবং সোভিয়েত রাশিয়াতে সমাজতন্ত্র ভেঙে যায়। তার ফলে কি হলো? এই মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাহলে বিশ্ব রাজনীতি অত্যন্ত গতিশীল, সেই অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক বা আয়ারও গতিশীল। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে 1991 সালের পরে ঠান্ডা যুদ্ধের অবসান হলো, দ্বিমেরুবাদের অবসান হলো, শুরু হলো এক মেরুবাদ। এক মেরুবাদ কি এটা আমাদের জানতে হবে। এক মেরুবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী পুঁজিবাদী দেশগুলো এবং তার পাশাপাশি পূর্ব ইউরোপের যেসব সমাজতান্ত্রিক দেশ ছিল, সেই সব দেশে পুঁজিবাদী ব্যবস্থা ফিরে এসছে। তাহলে সেই সব দেশের উপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক সম্পর্ক কতটা গতিশীল। যে ধারণাটা 1945 সালের পর 1945 সাল থেকে শুরু হলো, সেই ধারণাটার অবসান হলো 1991 সালে এসে। এছাড়া তাহলে আমরা আয়ার সম্পর্কে একটা সাধারণ ধারণা পাবো কিভাবে? আয়ার সম্পর্কে বা আন্তর্জাতিক সম্পর্কে বা ইন্টারন্যাশনাল রিলেশনস সম্পর্কে একটা সাধারণ ধারণার মধ্যে আমরা পাবো যে শাখায়, অর্থাৎ সমাজবিজ্ঞানের একটা শাখা আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানের যে শাখায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে, 1, 2 দ্বিমেরুবাদ সম্পর্কে, 3 দ্বিমেরুবাদের অবসান, 4 এক মেরুবাদের উদ্ভব, 5 আবার এক মেরুবাদের অবসান হয়েছে, বহু মেরুবাদের উদ্ভব, 6 বিশ্ব জনমত, 7 সন্ত্রাসবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ব রাজনীতিতে, প্রচার কার্য, প্রত্যেকটা রাষ্ট্র প্রচার করতে চায় নিজের বিদেশ নীতির পক্ষে, কূটনীতি অর্থাৎ ডিপ্লোম্যাসি, প্রত্যেকটা রাষ্ট্র তার বিদেশ নীতিকে বাস্তবায়িত করে কূটনীতির মাধ্যমে, বিশ্বায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। বিশ্বায়ন, দ্বিতীয় মহাযুদ্ধের পরে কিছু কিছু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া এই দুটো শিবিরের কোনোটাতেই যোগ না দিয়ে তারা নিরপেক্ষভাবে তারা আন্দোলন করেছে, জোট নিরপেক্ষ আন্দোলন বা নির্জোট আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলনের একটা দেশ আমাদের ভারতবর্ষ আমাদের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাহলে এইভাবে জোট নিরপেক্ষ আন্দোলন আন্তর্জাতিক সম্পর্কের একটা বিষয়। বিশ্ব পরিবেশ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক বর্তমান বিশ্বে। বিশ্ব পরিবেশকে সংরক্ষণ করার জন্য আন্তর্জাতিক পথে আলোচনা চলছে, সিদ্ধান্ত হচ্ছে, বিভিন্ন সম্মেলন হচ্ছে। তাহলে বিশ্ব পরিবেশ এটা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। এই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। বিশ্বায়ন এটা একটা বিশ্বব্যাপী প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আজকে
বড় বড় দেশের মূলধন, বড় বড় কর্পোরেশনের মূলধন, বড় বড় কোম্পানির মূলধন শুধু তার নিজের দেশে বিনিয়োগ করছে না, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিনিয়োগ করছে, বিভিন্ন দেশে শিল্পায়ন করছে, বিভিন্ন দেশে ব্যবসা করছে। তাহলে এই বিশ্বায়ন প্রক্রিয়া আন্তর্জাতিক সম্পর্কের একটা বিশ্বায়ন প্রক্রিয়া সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্কে আমরা জানতে পারব। জোট নিরপেক্ষ এটাও একটা গুরুত্বপূর্ণ ধারণা। 1991 সাল পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিক সম্পর্কে থেকে আমরা জানতে পারি। ভারতবর্ষ জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এ বিষয়ে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরাট অবদান আছে এবং ভারতবর্ষকে সমর্থন করেছে মিশরের রাষ্ট্রপ্রধান নাসের, ইন্দোনেশিয়ার ডক্টর সুকর্ণ প্রমুখ। এইভাবে জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পেরেছি। আবার ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে, দাঁতাত শুরু হয়েছে। দাঁতাত আন্তর্জাতিক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দাঁতাত সম্পর্কে ধারণা লাভ করতে পারি এই আন্তর্জাতিক সম্পর্কের থেকে। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এটা সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ শাখা। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পড়ানো হতো। দ্বিতীয় মহাযুদ্ধের পরে এটা একটা আলাদা বিষয় আছে, এটা ডিগ্রি কোর্সে পড়ানো হয় আলাদা বিষয় হিসেবে। ক্লাস 12-এ আন্তর্জাতিক সম্পর্ক এই টপিকে আন্তর্জাতিক সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারবো, সংক্ষেপে ধারণা লাভ করতে পারবো। একটা রাষ্ট্রের শক্তি তাকে বলা হয় জাতীয় শক্তি। জাতি মানে একটা জনগণ, একটা দেশের জনগণ। জাতীয় শক্তি, ন্যাশনাল পাওয়ার, এটা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ হলো একটা দেশের স্বার্থ, এটা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এটা কিন্তু থেমে নাই, এই বিষয়টা থেমে নাই। যতদিন যাবে তত এর পরিধি বাড়বে, বিষয়বস্তু বাড়বে। সুতরাং এই বিষয়ে আমাদের সংক্ষেপে একটা ধারণা লাভ করতে হবে এবং এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞ রয়েছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এই বিষয়ে হলস্টি, হফম্যান, গেলম্যান, পামার এবং পার্কিন্স। পামার একজন এবং পার্কিন্স অন্য একজন ব্যক্তি। মর্গেনথাউ প্রমুখ ব্যক্তি আন্তর্জাতিক বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এবং তাদের বিভিন্ন গ্রন্থ রয়েছে। আমরা পরবর্তী টপিকে পড়ব এবং জানবো সেগুলো সম্পর্কে। আমাদের এইটুকু কয়েকজনের নাম অন্তত আমাদের মনে রাখতে হবে। এবং আন্তর্জাতিক সম্পর্ককে অনেকে বলেছেন এটা ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতি। আবার আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আরেকটা বিষয় যুক্ত, আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যেমন একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক গড়ে ওঠে, দ্বন্দ্বের সম্পর্ক গড়ে ওঠে, বিরোধের সম্পর্ক গড়ে ওঠে, তার পাশাপাশি সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। সেই জন্যে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির একটু পার্থক্য আছে। এটা এই দুটো বিষয় সমার্থক নয় বা একই অর্থে ব্যবহার হয় না। তাহলে আজকে আমি জিস্ট করে বলছি, সংক্ষেপে বলছি। আজকে আমরা আন্তর্জাতিক সম্পর্কে যে আলোচনা করলাম, যেসব পয়েন্টের ভিত্তিতে, সেগুলোকে আমি একদম সংক্ষেপে, আমরা ধারণাটাকে সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞানের এমন একটি শাখায়
যেখানে রাষ্ট্রীয় সংস্থাকে নিয়ে আলোচনা হয়, নন স্টেট অ্যাক্টরস অরাষ্ট্রীয় সংস্থা নিয়ে আলোচনা হয়, বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা হয়, বিশ্ব জনমত নিয়ে আলোচনা হয়, বিশ্বের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়, নয়া উপনিবেশবাদ নিয়ে আলোচনা হয়, নয়া সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনা হয়, দ্বিমেরুবাদ নিয়ে আলোচনা হয়, একমেরুবাদ নিয়ে আলোচনা হয়, ঠান্ডা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়, বহুমেরু কেন্দ্রিকতা নিয়ে আলোচনা হয়, প্রচার কার্য নিয়ে আলোচনা হয়, জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে আলোচনা হয়, জাতীয় মুক্তি আন্দোলন নিয়ে আলোচনা হয়, নয়া সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ক্রমাগত বাড়ছে, নয়া উপনিবেশবাদ ক্রমাগত বাড়ছে, সে সম্পর্কে আলোচনা হয়, অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধ নিয়ে আলোচনা হয়, বিশ্ব সংগঠন, আন্তর্জাতিক সংগঠন যাকে বলা হয়, সম্মিলিত জাতিপুঞ্জ, তার সম্পর্কে আলোচনা হয়, আঞ্চলিক সংগঠন। আঞ্চলিক সংগঠন দুই ধরনের, অর্থনৈতিক ক্ষেত্রে সংগঠন আছে, অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়া আমাদের সার্ক, এশিয়ার কয়েকটা দেশ নিয়ে আসিয়ান গড়ে উঠেছে, ইউরোপের কয়েকটা দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন গড়ে উঠেছে। এগুলো আঞ্চলিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন। অন্যদিকে আঞ্চলিক সংগঠন সামরিক সংগঠন, যেমন ন্যাটো 1949 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছে। এ সম্পর্কে ন্যাটো, সিয়াটো, সেন্টো, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারশো, কোমেকন, এইসবগুলো হচ্ছে সামরিক জোট। কোনোটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছে, কোনোটা সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক দেশের নেতৃত্বে গড়ে উঠেছে। তাহলে এ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তাহলে এবং এই ধারণার যে বিষয়, আন্তর্জাতিক সম্পর্কে ধারণা বিষয়, এটা ক্রমাগত বাড়ছে, আরো বাড়বে, এবং এর পরিধি কতটা হবে সেটা ভবিষ্যতে নির্ধারণ করবে।